लेक्चर नंबर 3 आज के क्लास का लेक्चर नंबर 3 मूविंग चार्ज एंड मैग्नेटिज्म। मूविंग चार्ज एंड मैग्नेटिज्म এই চ্যাপ্টারে আজকে বেসিক্যালি আমরা যে পার্টটা পড়ব কোন পার্টটা পড়ব হ্যাঁ টপিকটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর কোন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বি নির্মাণ তার সাথে তার গ্রাফ ও দেখি আজকে এই হচ্ছে তার চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তারা কি বলেছে আমরা এর আগে কি ক্লাস করে এসেছি, বায়োসাভার ল পড়ে এসেছি, বায়োসাভার ল এর নিউমেরিক্যালস গুলো দেখে এসেছি। বায়োসাভার ল একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর ছিল, তার সম্পর্কে আমরা ডেসক্রিপশন দিয়েছি। আজকে আমরা দেখবো একটা বৃত্তাকার পরিবাহী লুপ, তার অক্ষ। একটা বৃত্তাকার পরিবাহী লুপ, তার অক্ষ। তাহলে এই লুপে সাপোজ ধরো কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করছে। এই লুপের অক্ষের কোন বিন্দু, সাপোজ আমি ধরলাম একটা পি বিন্দু, তাহলে এই পি বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা ডেসক্রিপশন করে নিই। কি না, বায়োসাভার ল কি বলেছিল? বায়োসাভার ল কি বলেছিলেন? বায়োসাভার ল বেসিক্যালি ক্ষুদ্র দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য বলতে সাপোজ ধরো এই একটা কারেন্ট ফ্লো করেছিল, তাহলে এই কারেন্ট ফ্লো আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি। এই পি বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে এটা ছিল কি আর। এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা কি ছিল? ডেল। এই ডেল এল এর অভিমুখটা কোন দিকে ছিল? কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে ডেল এল এর অভিমুখ। তাহলে ডেল এল এর অভিমুখটা কারেন্ট ফ্লো এর দিকে। এবার থিটা কোণটা আমরা কি ধরেছিলাম? ডেল এল এর সাথে আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ডেল বি ইকুয়াল আমরা কত পাবো? এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ডেল বি ইকুয়াল আমরা কত পাবো? না মিউ 0/4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কয়ার। এইটা ছিল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখান থেকে আমরা তার এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করতে পারছিলাম। এটা ছিল তার স্কেলার ফর্ম, এটা ছিল তার স্কেলার ফর্ম। ভেক্টর ফর্মটা কি? ভেক্টর ফর্মটা কি ছিল? ভেক্টর ফর্মটা আমরা লিখি। ভেক্টর ফর্মটা হচ্ছে ডেল ভি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডেল এল ক্রস আর ডিভাইড বাই আর কিউব। এটা ছিল তার ভেক্টর ফর্ম। তাহলে এই ভেক্টর ফর্মে একটা জিনিস লক্ষ্য করো যে মিউ 0 আই ডিভাইড বাই 4 পাই আর কিউব। আই কনস্ট্যান্ট, মিউ 0 কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, ডিসটেন্সটাও কনস্ট্যান্ট। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যখন আমি বার করতে যাব, তাহলে এই বিন্দুর ক্ষেত্রে ডেল এল থেকে তার দূরত্বও কনস্ট্যান্ট। তাহলে এই ডেল ভি নির্ণয়টা তখন কি হবে? না এই ডেল ভিটা কেবলমাত্র ডেল এল ক্রস আর এই ভেক্টরের এর ক্রস প্রোডাক্টের উপর নির্ভরশীল। ডেল ভিটা কেবলমাত্র এর ক্রস প্রোডাক্টের উপরেই নির্ভরশীল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না কি দেখেছিলাম? না ডেল এল এর সাথে ডেল বি কিরূপ ভাবে অবস্থান করছে? না ডেল এল এর সাথে ডেল বি পারপেন্ডিকুলার, ডেল এল এর সাথে ডেল বি পারপেন্ডিকুলার।
কারণ ডেল এল যেদিকে, ডেল বি হচ্ছে কোন দিকে, ডেল এল যেহেতু ক্রস প্রোডাক্ট, তাহলে ক্রস প্রোডাক্ট থাকলে আমরা কি লিখতে পারছি, ডেল এল এর সাথে ডেল বি পারপেন্ডিকুলার হয়েছে। আর কি দেখেছিলাম, আর কি দেখেছিলাম না, এই ডেল বি পারপেন্ডিকুলার টু আর, এটা আমরা কোত্থেকে প্রমাণ করেছি না, এটাও আমরা প্রমাণ করেছি করতে, এটাও আমরা প্রমাণ করেছি করতে না, রাইট হ্যান্ড পাম রুল থেকে, রাইট হ্যান্ড পাম রুল আমরা পড়ে এসেছি। রাইট হ্যান্ড পাম রুল জিনিসটা কি, রাইট হ্যান্ড পাম রুলটা কি, রাইট হ্যান্ড পাম রুল যদি এটা যদি কারেন্ট ফ্লো, এটা যদি কারেন্ট ফ্লো এর অভিমুখ, এটা যদি পারপেন্ডিকুলার অভিমুখ যদি হয়ে থাকে, তাহলে এই দিকটা কি হবে, এই দিকটা হবে তার ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আই পারপেন্ডিকুলার ডিরেকশন, পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর এটা এই দিকে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, বা এইরকম করে তুমি ধরতে পারো। ক্লিয়ার? তাহলে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমাকে এবারে পাবে। আমি তাহলে বায়োট আওয়ার ল থেকে এইটুকু পোর্শন আমি জেনে নিই। তাহলে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে কি করব, তার কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে, এরকম করে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো, ক্লকওয়াইজ হচ্ছে কারেন্ট ফ্লো আমার দিক দিয়ে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হচ্ছে কারেন্ট ফ্লো। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হলে তাহলে ডেল এল এর অভিমুখটা কোন দিকে হবে, ডেল এল এর অভিমুখটা ভিতরের দিকে, ডেল এল এর অভিমুখটা কোন দিকে হচ্ছে না ভিতরের দিকে, ডেল এল এর অভিমুখটা ভিতরের দিকে। এবার এই জায়গায় আমি একটা কি নিলাম, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম, তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে পি বিন্দু পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, এই পি বিন্দু পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত, সাপোজ আর, পি বিন্দু পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত, সাপোজ আর। এই এই ডেল এল এর সাথে, এই ডেল এল এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্সের মধ্যবর্তী কোণ সেটা ইকুয়াল টু দেখো 90। কেমন করে, কেমন করে 90 হচ্ছে না, দেখো কারেন্ট ফ্লো সাপোজ ধরো এরকম করে কারেন্ট ফ্লো, তাহলে কারেন্ট ফ্লো এর অভিমুখ কোন দিকে, এইদিকে, ডেল এল এর অভিমুখ কোন দিকে, এইদিকে। তাহলে এবার ডেল এল এর অভিমুখ যদি এই যদি লুপটা হয়ে থাকে, তাহলে এই লুপের এইখানটা হচ্ছে তার সেন্টার, তাহলে এই সেন্টারের থেকে এইটা হচ্ছে কি এক্সিস, এটা হচ্ছে কি এক্সিস, তাহলে এই এক্সিসের উপর কোন একটা বিন্দু, তাহলে কি হবে পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এরকম পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার হওয়ার জন্য কত হচ্ছে থিটা ইকুয়াল টু 90, তাহলে থিটা ইকুয়াল টু 90। এই লুপটা, এই বৃত্তাকার লুপটা রেডিয়াসটা ধরে নিলাম, সেন্টার থেকে রেডিয়াস হচ্ছে কত আর, ক্যাপিটাল। সি বিন্দুটা কতটা ডিস্টেন্সে আছে না, সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্স। এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো তাহলে এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, তাহলে ডেল এর জন্য আমরা বায়োট আওয়ার ল অ্যাপ্লাই করব, তাহলে ডেল বি ইকুয়াল টু, আমি একটু নিচের দিকে লিখি, ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 ডেল এল সাইন থিটা, সাইন থিটা মানে এখানে হচ্ছে 90 ডিভাইড বাই আর স্কয়ার। ক্লিয়ার? তার মানে আমরা কত পেলাম না, ডেল বি ইকুয়াল টু মিউ 0/4 আই ডেল এল ডিভাইড বাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা ডেল বি পেয়ে গেছি। তাহলে এই জায়গাটায়, এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ, কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে ইনওয়ার্ড, আমার ব্ল্যাক আমার হোয়াইট বোর্ডের সাপেক্ষে ভেতরের দিকে, হোয়াইট বোর্ডটার সাপেক্ষে ভেতরের দিকে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আমি এবারে রাইট হ্যান্ড পাম রুল লাগাচ্ছি, তাহলে এই কারেন্ট ফ্লোর অভিমুখ এই, পারপেন্ডিকুলার ডিসটেন্স এই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর নিচের দিকে, মানে কোন দিকে, এইরকম করে ক্লিয়ার করছে, এরকম করে ক্লিয়ার হচ্ছে, এইভাবে ক্লিয়ার করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্লিয়ার করছে, এইভাবে নিচের দিকে।
এইদিকে হচ্ছে ডেল। তাহলে এই ডেল এল এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হয়েছে সেটা এটা। সিমিলারলি এর অপোজিটে যদি আমি একটা ছোট্ট ডেল এল নিই, ক্ষুদ্র দৈর্ঘ্য ডেল এল নিই, তাহলে এই বিন্দুর জন্য এর ডিসটেন্স কত হবে? আর এর ডিসটেন্স কত হবে? আর। তাহলে এই ডিসটেন্সটাও আর। তাহলে এই ডিসটেন্সটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এদিকে হবে ডেল বি। রাইট হ্যান্ড পাম্প রুলের মতো। কারেন্ট ফ্লো এর অভিমুখ কোন দিকে? ভিতরের দিকে। সরি, কারেন্ট ফ্লো এন এই, তাহলে নিচের দিকে এই, তাহলে কারেন্ট ফ্লো পারপেন্ডিকুলার ডিসটেন্স নিচের দিকে হচ্ছে কি কারেন্ট ফ্লো কোন দিকে? এই দিকে যাচ্ছে। কারেন্ট ফ্লো বাইরের দিকে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স বরাবর যদি ধরি তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর, ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর, এইরকম বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করে নিতে পারলাম। তাহলে এই বিন্দুতে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে এই বিন্দুতেও সেই একই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। তেমন করে এই বিন্দুতে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ধরি, যে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে সৃষ্টি হবে, এই বিন্দু ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে সৃষ্টি হবে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে। তাহলে এমনি করে প্রত্যেকটা ডেল এর জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড এমনি করে পেতে থাকবো। প্রত্যেকটা ডেল এর দৈর্ঘ্যের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমি এইখানটায় নির্ণয় করতে পারবো। তাহলে এইখান থেকে এইটুকুর জন্য ডেল বি, এইখান থেকে এইটুকুর জন্য ডেল বি পরস্পরের বিপরীত দিকে অবস্থান করছে। ক্লিয়ার? এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? কি লক্ষ্য করবে না, দেখো এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ডেল বির সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। এটার সাথে কত কোণ করে আছে? 90। আমি একটু ছোট্ট করে একটা ড্রয়িং করি। এই এই বুঝলে, এটা ছিল আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ছিল? এইদিকে। এইটার জন্য এই যে এইটার জন্য এই ডিসটেন্সটার জন্য এই বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে। তাহলে এইদিকে ডেল বি, তাহলে ডেল বিটা কি ছিল? পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে কত? 90। ঠিক আছে? হ্যাঁ, এবার এই কোণটা ধরো থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা, তার মানে এই কোণটা হচ্ছে কত? থিটা। ক্লিয়ার? এবারে এই অক্ষটার জন্য যে ডেল বিটা পেয়েছিলাম সেটা এইদিকে, এটা। তাহলে এটাও কত হবে? থিটা। বুঝলে? তাহলে এইটার জন্য এটা হচ্ছে 90। আগে একটা সাইড রাখ, আগে একটা সাইড রাখ। এবারে এই ডেল বি আমি কি করলাম? দুটো উপাংশ নিলাম। এই ডেল বি ভেক্টরের দুটো উপাংশ নির্ণয় করলাম। সামান্তরিকের সূত্র অনুযায়ী দুটো উপাংশ নির্ণয় করলাম। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী দুটো উপাংশ যদি নির্ণয় করি, এই দুটো উপাংশ পরস্পরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90। এই দুটো উপাংশের পরস্পরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90। বুঝলে? এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, এই টোটাল কোণটা কত ছিল? 90 ছিল। তাহলে এই কোণটা কত পেলাম? 90 মাইনাস 2 থিটা। ক্লিয়ার? তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এই টোটাল কোণটা কত হচ্ছে? 90। এই কোণটা যদি 90 মাইনাস 2 থিটা, এটা থিটা, তো এটা কত পাবো? টোটাল কোণটা হচ্ছে 90, 90 মাইনাস থিটা প্লাস 90 মাইনাস 2 থিটা।
তাহলে এই দুটোকে যোগ করব, যে টোটাল কোনটা থেকে বাদ দিয়ে দিব, তাহলে কত পেলাম, তাহলে 90 মাইনাস অফ থিটা মাইনাস 90 মাইনাস প্লাস 90 ভ্যানিশ করছে। তাহলে এই কোণটা আমি কত পেলাম, থিটা। তাহলে এই কোণটা আমি কত পাচ্ছি, এই কোণটা কত পেলাম, থিটা। কেমন করে এই পাশে একটা উপাংশ যদি আমি জানি, তাহলে এদিকে একটা উপাংশ আর এর জন্য এদিকে একটা উপাংশ, তাহলে দুটো উপাংশ এক্সিস বরাবর এদিকে। তাহলে দুটো উপাংশ যদি এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা, কারণ এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটাও থিটা। ক্লিয়ার? তাহলে থিটা যদি এটা হয়, তাহলে এই উপাংশটা হচ্ছে কি ডেল বি কস থিটা, আর এই দিকের উপাংশটা হচ্ছে ডেল বি সাইন থিটা। তেমন করে এই দিকেরটা কত হবে, ডেল বি কস থিটা, এই দিকের উপাংশটা কত হবে, ডেল বি সাইন থিটা। তাহলে দুটো বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ডের আমি রিজলিউশন ভেক্টর বার করে নিই। তাহলে লম্ব উপাংশে ভাগ করি। এবারে দেখো, এই ডেল বি কস থিটা একটা বিন্দুর উপর ডেল বি কস থিটা দুটো বিপরীত দিক, তার মানে ডেল বি কস থিটা দুটো পরস্পরকে প্রশমিত করেছে। কেবলমাত্র ডেল বি সাইন থিটা ম্যাগনেটিক মানে ওই লুপে ইনওয়ার্ডের দিকে কাজ করে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডেল বি দুটো ডেল বি সাইন থিটা, একটা ডেল বি সাইন থিটা এর জন্য, একটা ডেল বি সাইন থিটা এর জন্য। ক্লিয়ার? আরেকটা ডেল বি সাইন থিটা এখানে, 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 আরেকটা ডেল বি সাইন। তাহলে এপাশ থেকে টোটালটা এত দূর যাবো, এর এত দূর যাবো, এপাশ থেকে টোটালটা এত দূর আসবো, এর এত দূর যাবো। দিলে কি হবে, তাহলে নিট ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কি পাবো না, এই অর্ধ লুপে নিট ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে, তাহলে এই বিন্দুতে 2 ডেল বি সাইন থিটা, 2 ডেল বি সাইন থিটা। তাহলে 2 ডেল বি সাইন থিটাটা কিসের জন্য হচ্ছে, 2 ডেল বি, 2 জিনিসটা কেন হচ্ছে না, দুটো বিন্দুর জন্য আছে। আমি যদি একটা বিন্দুর জন্য ধরতাম, তাহলে একটা বিন্দুর জন্য আমি ডেল বি সাইন থিটা কেবলমাত্র পেতাম। তাহলে ফুল সার্কেলটা ধরতে গেলে, তাহলে পুরো সার্কেলের আমাকে ডেল বি সাইন থিটা, ডেল বি সাইন থিটা, ডেল বি সাইন থিটা, ডেল বি সাইন থিটা পুরো সার্কেলের জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডেল বি সাইন থিটা, ডেল বি সাইন থিটা হচ্ছে কি না, ডেল বি সাইন থিটা হচ্ছে কি কমপ্লিট লুপ। যদি 2 ডেল বি সাইন থিটা করতাম, তাহলে সেমি সার্কুলার লুপ, তাহলে এই অর্ধ লুপের জন্য আমাকে করতে হতো, তবে আমি 2 ডেল বি সাইন থিটা লিখতাম। আমি কমপ্লিট লুপটার জন্য শুধুমাত্র একটা বিন্দু নিলাম, আরেকটা বিন্দু নিই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরপর তাহলে এই জিনিসটা আমি কোশ্চেনটাকে মুছে দিই। এবার তাহলে এই ডেল বির মানটা আমি এখানে বসি। ডেল বির মানটা আমি কত বসাচ্ছি, মিউ 0/4 পাই আই ডেল স্কয়ার আর স্কয়ার সাইন থিটা। ক্লিয়ার? সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে কোনটা, এইটা। তাহলে এই সাইন থিটাটা দেখো এই লুপটার সাথে এইভাবে অবস্থান করছে। তাহলে এই কোণটা হচ্ছে কত, থিটা, এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে কত, এখানে ক্যাপিটাল ডিভাইড বাই স্মল। ক্লিয়ার? তাহলে এখানটা আমি কি করতে পারি, সাইন থিটার জায়গায় মিউ 0/4 পাই আই ডেল বাই আর স্কয়ার ইনটু ক্যাপিটাল আর বাই স্মল। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, স্মল আর কনস্ট্যান্ট, তো বাইরে বার করে নিই। তো মিউ 0 আই ও কনস্ট্যান্ট, আর ও কনস্ট্যান্ট, 4 পাই আর কিউব ইন্টিগ্রেশন অফ, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল এর কাটা
ফুল লুপ ক্যাপ, কমপ্লিট লুপ ক্যাপ। তাহলে কমপ্লিট লুপ ক্যাপ সারকামফারেন্স কত হবে? 2 পাই আর কমপ্লিট লুপ ক্যাপ সারকামফারেন্স কত হচ্ছে? 2 পাই ক্যাপিটাল আর। ক্লিয়ার? তাহলে বসিয়ে দিই মিউ 0 আই আর ইন্টু 2 পাই ক্যাপিটাল আর ডিভাইড বাই 4 পাই আর কিউব। আচ্ছা 4 পাই আর কিউব। আচ্ছা আর ইকুয়াল টু কত? তাহলে আর ইকুয়াল টু থেকে দেখে নাও আর ইকুয়াল টু কত হচ্ছে না আর ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। বোঝা গেছে? তার মানে আমি এটা কি লিখতে পারি আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে আর ইকুয়াল টু বসিয়ে দিচ্ছি। তাহলে কি বসাবো না মিউ 0 আই 2 পাই এটা 2 কাটলাম 5 কাটলো। তাহলে পাই আই আর স্কয়ার ডিভাইড বাই 2 2 আর এর ভ্যালু কত না আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। তাহলে এই হলো আমাদের বৃত্তাকার পরিবাহীর জন্য কোন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। বৃত্তাকার পরিবাহীতে কোন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা এই লুপের ক্ষেত্রে কারেন্টটাকে কি করেছিলাম? ক্লকওয়াইজ নিয়েছিলাম। কারেন্টটাকে আমরা কি করেছিলাম? ক্লকওয়াইজ নিয়েছি। আমার দিক থেকে আমি ক্লকওয়াইজ নিয়েছি। ক্লিয়ার? এবার আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারি? তাহলে ক্লকওয়াইজ ধরে আমি এর গ্রাফ আগে দেখাই, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ধরে আমি এর গ্রাফ দেখাই। মান তো দুটো ক্ষেত্রেই একই দেবে। দুটো জিনিসকে দুটো টাইপে লক্ষ্য করো। তাহলে এটা বোঝা গেছে? পাঠ্য তুলে নাও। তোমরা পড়ার সাথে সাথে শুনতে থাকো। খাতা কলম নিয়ে বসবে, দিলে দেখবে পড়াটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে হয়েছে। তাহলে এই মানটা এখন বর্তমানের জন্য মনে রাখো। তারপরে আমি তাহলে আমরা লুপটাকে কি ধরেছিলাম? এই একটা লুপ ধরেছিলাম। তাহলে এই লুপের ক্ষেত্রে কারেন্ট ফ্লো কোন দিকে হয়েছিল? এই দিকে। এটা ছিল তার এক্সি, এটা ছিল তার এক্সি। তাহলে এক্সিস এর এখান থেকে এই দূরত্বে সাপোজ ধরো এখানে একটা টি বিন্দু, সাপোজ টি প্রাইম, ডিসটেন্সটা বোথ আছে, এটাও এক্স ডিসটেন্স, তারপরে মাইনাস এক্স ডিসটেন্স। যেহেতু এটা এক্স এক্সিস হয়ে থাকে, একটা এক্সিস কি হবে? এদিকটা এক্স, এদিকটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এইটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, প্লাস ওয়াই মাইনাস। তাহলে আর এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে কত? প্লাস এক্স। তাহলে এই বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড কি পেয়েছিলাম? না এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম আমি এই দিকে। এই বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম আমি এই দিকে। তার জন্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড আমি কোন দিকে পেয়েছিলাম? এই বি নেটের ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ছিল? এই কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছিল? ভিতরের দিকে। কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছিল? ভিতরের দিকে। হয়েছে? তাহলে তখন আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে। কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে? তাহলে এই বিন্দুতে যখন আমি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স টানবো, তখন কারেন্ট ফ্লো কোন দিকে? ভিতরের দিকে। ভিতরের দিকে। তাহলে কারেন্ট ফ্লো এর অভিমুখ ভিতরের দিকে রাখবো, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? বাইরের দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? বাইরের দিকে। ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে। নিচের দিকটা বল, নিচের দিকটা বল, কারেন্ট ফ্লো ভিতরের দিকে। কারেন্ট ফ্লো কোন দিকে? ভিতরের দিকে। হয়েছে? তাহলে তখন দেখো এই কারেন্ট ফ্লো এমনি করে আসছে না উপরের দিকে ভিতরের দিকে, নিচের দিকে হচ্ছে কি বাইরের দিকে। কারেন্ট ফ্লো হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এই। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এইদিকে।
কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে বাইরের দিকে, উপরের দিকে কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে ইনওয়ার্ড, এটা হচ্ছে কি তারপরে ভিতরে ইনওয়ার্ড। তারপরে একটা লুপ ধর, একটা লুপ ধর, লুপের উপরের দিকে কোন দিকে ভিতরের দিকে আর নিচেরটা কোন দিকে বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে বাইরের দিকে, তাহলে বাইরের দিকে যদি কারেন্ট ফ্লো দিয়ে হয় তখন তার পার্পেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা, তাহলে এই পার্পেন্ডিকুলার ডিসটেন্স বরাবর ম্যাগনেটিক ফিল্ড আমি যদি দেখি তাহলে এই কোন দিকে আছে এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের রোহিং করছে কোন দিকে এইদিকে, তাহলে এদের রেজাল্টেন্টটা আমি কোন দিকে পাবো এইদিকে, তাহলে এই দুটো উপাংশটা আমি তাহলে এরকম করে এরকম উপাংশ এই দুটো উপাংশ পরস্পরকে ক্যান্সেল করবে, নেট ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে এইদিকে, ক্লিয়ার হচ্ছে। তাহলে এবারে আমরা এক গ্রাফ দেখি, তাহলে এই সেন্টার থেকে এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস ধরে নাও আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে গ্রাফটা দেখো, তাহলে গ্রাফটা লক্ষ্য, গ্রাফটা লক্ষ্য, গ্রাফটা দেখো, গ্রাফটা দেখলেই গোটাটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রাফটা দেখো, গ্রাফটা কি দেবে, তাহলে এদিকে হচ্ছে বি, এদিকে হচ্ছে কি এক্স প্লাস এক্স, এদিকে হচ্ছে মাইনাস এক্স। গ্রাফটা ভালো করে লক্ষ্য, গ্রাফটা কি বলছে আমরা বি নেট ইকুয়াল টু কত কি, বি নেট ইকুয়াল টু mu 0 I r square divided by 2 r square plus x square to the power symmetric, sorry to the power symmetric। তাহলে x equal to যখন 0, x equal to যখন 0 তখন কত হচ্ছে না টোটালটা 0, তাহলে mu 0 I r square divided by 2 square square cancel, তাহলে 2 r cube, তার মানে কত হলো mu 0 I divided by 2r, clear, mu 0 I by 2r। তাহলে যখন x equal to যখন 0 তখন ম্যাগনেটিক ফিল্ড এটা, যখন x equal to যখন আমি ইনফিনিটি, তাহলে x equal to 0 মানে হচ্ছে সেন্টার, x equal to 0 মানে হচ্ছে কোনটা সেন্টার, x equal to 0 মানে সেন্টার। যখন আমি সেন্টার থেকে যখন দূরের দিকে যেতে থাকবো তখন কি হচ্ছে একদম সর্বোচ্চ দূরত্ব হলে কি হবে x equal to ইনফিনিটি, x equal to ইনফিনিটি, তাহলে x equal to ইনফিনিটি হলে কত হবে না তখন b net equal to কত না দেখো x equal to ইনফিনিটি, x equal to ইনফিনিটি বাই স্কয়ার মানে হচ্ছে হাই ইনফিনিটি, ভেরি হাই ইনফিনিটি, তাহলে ভেরি হাই ইনফিনিটি এর সাথে যদি কিছু সামথিং যোগ করি ইনফিনিটি, তার আবার যদি 3 এর 2 করি সেটা আরো ইনফিনিটি, তার সাথে 2 যদি গুণ করি আরো ইনফিনিটি, তাহলে আমি b net equal to কত পাবো, তাহলে mu 0 I r square divided by infinity equal to কত পাবো 0, clear। তাহলে b net equal to আমি তাহলে x equal to infinity মানে কি পাবো b net equal to 0, তাহলে সেন্টার থেকে যতই আমি দূরের দিকে যেতে থাকবো, সেন্টার থেকে যতই আমি দূরের দিকে যেতে থাকছি ততই ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে কমতে থাকে, তাহলে সেন্টার থেকে যতই আমি দূরের দিকে যেতে থাকছি তাহলে ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকছে। তাহলে কেমন করে কমবে, তাহলে সেন্টারে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সর্বোচ্চ কত না mu 0 I ডিভাইড বাই 2r সেন্টারে, তাহলে এটা কোন দিকে সেন্টার, তাহলে যতই আমি ইনফিনিটির দিকে যেতে থাকবো ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি হচ্ছে কমতে থাকবে। কেমন করে কমবে, এইভাবে কমবে। এদিকে যখন আসছি তখন সেন্টার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে এদিকে এলেও কি আসবে ক্রমশ কি হবে কমতে থাকবে। কেমন করে কমবে না x ইকুয়াল টু যদি আমি মাইনাস x বসাই তাহলে মাইনাস x এর স্কয়ার করা মানে কি প্লাস, তাহলে মাইনাস x এর সাথে স্কয়ার করা মানে কি প্লাস, প্লাস হওয়া মানে কি ইনফিনিটিভ এর সাথে আসলে ধীরে ধীরে কি হবে কমতে থাকবে। কোনো একটা দূরত্বের যদি মান যদি মাইনাস থাকে মাইনাসের স্কয়ার করা মানে সেটা কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটুকু তো জানা আছে। তাহলে যতই আমরা ইনফিনিটির দিকে আসতে থাকবো ততই ম্যাগনেটিক ফিল্ড কি হবে ততই কমতে থাকবে, এরকম করে কমতে থাকবে ম্যাগনেটিক ফিল্ড তত এমনি করে কমতে থাকবে, ক্লিয়ার, ম্যাগনেটিক ফিল্ড এমনি করে কমতে থাকবে।
তাহলে এটা আমরা দেখলাম কি ক্লকওয়াইজের ক্ষেত্রে। এবারে অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে গ্রাফ দেখো। তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে তোমরা বুঝে নিয়েছো অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে। তাহলে এটা বুঝলাম অ্যান্টি ক্লকওয়াইজ এটা তোলা হয়ে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে। অ্যান্টি ক্লকওয়াইজটা আমি নিচেই করছি যেটা বুঝতে আরো সুবিধা হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি উল্টো দিকে ঘুরবে এরকম করে। তাহলে এদিকের কারেন্ট ফ্লো এদিকে ছিল, এদিকের কারেন্ট ফ্লো এদিকে। তাহলে উল্টো দিকে ঘোরা মানে কি উপরের দিকটা কোন দিকে ঢুকছে ভিতরের দিকে, উপরের দিকটা কোন দিকে ঢুকছে ভিতরের দিকে। বোঝা গেছে? এমনি করে এই 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 নিচ থেকে বাইরের দিকে বেরোচ্ছে, নিচ থেকে বাইরে নিচ থেকে বাইরের দিকে বেরোচ্ছিল না। এটা ছিল ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ, সরি এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে দেখো এর নিচের দিকে কি ছিল বাইরের দিকে বেরোচ্ছিল, উপরের দিকে কি ছিল ঢুকছিল। তাহলে এটা ছিল কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ হলে কি উপর দিকে বেরোবে, উপর দিক থেকে কোন দিকে বেরোবে এই দিকে বেরোবে। আর নিচের দিকে কি হবে উপর দিক থেকে। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে উপর দিক থেকে বেরোচ্ছে, ব্লাড বোর্ড থেকে বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে ব্লাড তাহলে এটা হচ্ছে একটি। তাহলে ব্লাড বোর্ড থেকে যদি বাইরের দিকে বেরোয় তাহলে এই পয়েন্ট একটা ধরবো, আর একটা এখানে একটা পয়েন্ট ধরবো, এই পয়েন্ট একটা ধরবো। তাহলে যদি এটা যদি আর হচ্ছে এটা হচ্ছে কি আর, তাহলে উপর দিকটা হচ্ছে কোন দিকে বাইরের দিকে বেরোচ্ছে। তাহলে বাইরের দিকে যদি বেরোয় তাহলে এইরকম জিনিসটা এইরকম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে। আর নিচের দিকটা যদি আমরা দেখি এই, তাহলে এই নিচের দিকে কারেন্ট কোন দিকে ভিতরের দিকে ঢুকছে, ভিতরের দিকে যদি ঢোকে এই ভিতরের দিকে যদি ঢোকে এই, তাহলে ভিতরের দিকে যদি ঢোকে তাহলে কোন দিকে হবে ভেতর দিকে ঢুকলে এই দিকে। ভেতর এটা কোন দিকে ঢুকছে ভেতরের দিকে, এটা কোন দিকে ঢুকছে ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে ঢোকা মানে কি ভিতরের দিকে ঢুকছে। তাহলে ভিতরের দিকে ঢোকা মানে কোন দিকে এই দিকে ঢুকছে। তাহলে এই দিকে ঢোকা মানে হচ্ছে কোন দিকে এই দিকে হবে। তাহলে এই পয়েন্টটাকে দেখুন, আগে এই পয়েন্টটা দেখুন শর্ট হয়ে যাবে, বাইরের দিকে বেরোচ্ছে। তো তাহলে বাইরের দিকে বেরোচ্ছে মানে কোন দিকে হচ্ছে বাইরের দিকে বেরোচ্ছে মানে এই, এটা হচ্ছে কোন দিকে এটা হচ্ছে এই দিকে। আর ভিতরের দিকে বেরোচ্ছে মানে এটা হচ্ছে এই 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 এটা হচ্ছে কোন দিকে এই এই বাইরের দিকে বেরোচ্ছে এই এই। তারপর এটা হচ্ছে কোন দিকে এইদিকে। ক্লিয়ার? তেমন করে এটাও কোন দিকে হবে, এটাও কোন দিকে হচ্ছে ক্লকওয়াইজ 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 ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি হয় তাহলে এই 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 ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি হয় তাহলে এই উপর দিক দিয়ে বেরোচ্ছে। তাহলে উপর দিক দিয়ে বেরোলো মানে এই এই পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সের কোন দিকে হবে এই হচ্ছে কারেন্ট ফ্লো এদিকে হচ্ছে। তাহলে কারেন্ট ফ্লো হলে এইদিকে হলে কি হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স এদিকে। পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো ডিসটেন্স হলে কোন দিকে হবে এইদিকে। হয়েছে? তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে, এর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে। ক্লিয়ার? বোঝা গেছে? তুমি এই জিনিসটা লক্ষ্য করো, ক্লকওয়াইজ যখন ঘুরবে তখন এরকম করে ঘুরছে। তাহলে উপর দিকটা কি বেরোচ্ছে, তাহলে বেরোনো মানে কি এইদিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে।
তাহলে নিচেরটা হবে কোন দিকে, তার উল্টো দিকে। আর এটা হচ্ছে কোন দিকে, এটা হচ্ছে কি ভেলোসিটি নির্গত হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট প্রবাহ, ম্যাগনেটিক ফিল্ড এই, তাহলে কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, লুপের এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, এই দিকে, কারেন্ট ফ্লো এই, এই কারেন্ট ফ্লো এই, এটা কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো এদিকে এই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কি হচ্ছে, এটা হচ্ছে সেন্টার এক্স অ্যাক্সিস, তাহলে অরিজিন এটা ও, এটা হচ্ছে আর ডিসটেন্স, তাহলে এই বিন্দুতে ম্যাক্সিমাম কত হবে, সিমিলারলি x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 বলে আমরা বসিয়ে দেবো, তাহলে মিউ 0 i বাই 2 আর, তার মানে এই পয়েন্টে কত হচ্ছে, এই পয়েন্টে কত হচ্ছে মিউ 0 i বাই 2 আর। তাহলে যতই আমি ইনফিনিটিভ দিকে যেতে থাকবো ততই বি নেট ইকুয়াল কত 0, তাহলে ততই ইনফিনিট থাকবে কি, কমতে থাকবে, ততই কমতে থাকবে। এদিকটাও তেমন করে কি যাবে, কমতে থাকবে, কারণ মাইনাস এক্স তো কি হয়েছে, এক্স স্কোয়ার যেহেতু, তাহলে এক্স স্কোয়ার থাকার জন্য কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার করলে কি হবে, মাইনাস এক্স যদি আমি স্কোয়ার করি সেটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়, সেহেতু এদিকেও আমরা কি পাবো, মাইনাস এক্স এর দিকে যতই আসছে তারা ইনফিনিট। তাহলে কি দেখতে পেলাম, তাহলে কোনো বৃত্তাকার পরিবাহের ক্ষেত্রে তার এদিকটা হচ্ছে আমাদের, এদিকটা হচ্ছে তার ডিসটেন্স, সেন্টার থেকে কতটা দূরত্ব অবস্থান করছে, আর এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এরপরে একটা জিনিস আমি বলে দিই, এটা আমরা নিয়েছিলাম, এই যে লুপগুলো নিয়েছিলাম, এই লুপগুলো সিঙ্গেল লুপ, যদি একটা টার্ম থাকে, পয়েন্টগুলোতে যদি একটা মাত্র তামার তারের টার্ম, যদি এন টার্মস থাকে, এটা এই যে আমরা বি নেটটা পেয়েছি এটা হচ্ছে সিঙ্গেল লুপের, যদি এন টার্মস থাকে, যদি পয়েন্টের টার্মসটা এন টার্মস থাকে, তাহলে এন টার্মস থাকলে আমরা বি নেট ইকুয়াল আমরা কি লিখি, তখন মিউ 0 i r স্কয়ার ইনটু n 2 r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3, এটুকু মনে রাখলেই। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল লুপের জন্য, এটা হচ্ছে এন টার্মস লুপের জন্য, এটা হচ্ছে এন টার্মস লুপের জন্য। তাহলে আজকে বায়োসাভার্ট লয়ের দ্বারা কোন একটা বৃত্তাকার পরিবাহী কোন অ্যাক্সিসের উপর কোন একটা বিন্দুতে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বার করবো সেটা কিন্তু আমরা বার করতে পেরে গেলাম। তার সেন্টারে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয় আর ইনফিনিটিতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে বার করতে পেরেছি। আমরা অলরেডি একটা সার্কেলের সেন্টারে যেটা আমরা বার করতাম সেটা কত বেরোতো, মিউ 0 i বাই 2। একটা সেমি সার্কেলের ক্ষেত্রে আমরা কতবার বার করতাম, একটা সেমি সার্কেল মিউ 0 i ডিভাইড বাই 2r ইনটু 1/2। একটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি বার করতাম, মিউ 0 i ডিভাইড বাই 2r ইনটু 1/4, তাই তো। তাহলে একটা সার্কেলের যদি ব্যবহার থাকে সবই আমরা তার সেন্টারেই বার করে দিই, সব সেন্টারে বার করে দিই, এগুলো সব সেন্টারে। তাহলে একটা সার্কেলের ক্ষেত্রে আমরা কি বার করেছিলাম, মিউ 0 i বাই 2r, সেমি সার্কেলের ক্ষেত্রে মিউ 0 i বাই 2r ইনটু হাফ, কোয়াড্রেন্টের ক্ষেত্রে মিউ 0 i বাই 4। তাহলে একটা বৃত্তাকার পরিবাহী কোন একটা অক্ষের উপরে কি পরিমাণ হবে সেটাও বার করতে পেরে গেলাম, তার গ্রাফও কেমন হয় তাও জানতে পেরে। তোমরা পড়ার সাথে সাথে খাতা কলম নিয়ে বুঝবে, দিলে কিন্তু পড়াটা আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকে ক্লাস এইটুকু পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল করে ডিটেলসে নিয়ে আসবো এবং ডিটেলসে পুরো চ্যাপ্টারটাকে আমি পড়াবো। আজকে